দুটো প্রশ্ন করব। একটা হলো যে এই যে তার মানে মানুষের কাছে যে লেজারেবলের যে তত্ত্ব অনুযায়ী মমতা ব্যানার্জিকে এই যে ভোটটা দিচ্ছে, তাহলে বামেরা এই আস্থা ফিরে পাওয়ার জন্য প্রতিনিয়ত হয়তো চেষ্টা চলছে, চর্চা চলছে, কিন্তু মানে কতটা বামপন্থীরা সফল হবে বলে মনে হয়? দেখো অনির্বাণদা, আমি তোমাকে একটা কথা বলি, যারা লেসার ইভিল বলেন নিশ্চয়ই একটা অংশ তার মধ্যে তৃণমূলের লোকজন আছে যারা কিনা ওইটাকে তৃণমূলকে ভোট দেওয়ানোর একটা সোপান হিসেবে ব্যবহার করতে চায়। তার বাইরে কিন্তু একটা বড় অংশের মানুষ আছেন যারা সত্যি সত্যি বিজেপিকে আটকানোর জন্যই এই কথাটা বলেন। তাদেরকে নিয়ে অনেক বামপন্থী মানুষও ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন। আমি কিন্তু সেই ব্যঙ্গ বিদ্রুপটাকে, তুমি যদি আমাকে প্রশ্ন করো, আমি কিন্তু এটাকে সমর্থন করি না। আমি মনে করি একটা বড় অংশের মানুষ, তারা যারা নো ভোট টু বিজেপি বলেছেন, তাদের প্রতি কোনো ব্যঙ্গ বিদ্রুপ আমাদের করাটা উচিত নয়। এবং তাদেরকে যারা করেছে ব্যঙ্গ বিদ্রুপ, আমি তথাকথিত সেই বামপন্থীদের সঙ্গেও আমি একমত নই। এটা বলেছি বলে তো হয়তো আবার আমাকে অনেকে অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু আমি এটার সাথে একমত নই। আমি মনে করি তৃণমূলকে জেতানোর জন্য যারা নো ভোট টু বিজেপি, লেসার ইভিল এসব বলছে, তাদের কথা আলাদা, কিন্তু সেই সংখ্যাটা কম। তার বাইরে সে আল্ট্রা লেফট হতে পারেন, কি আরও অনেক ডেমোক্রেটিক মানুষ হতে পারেন, যারা কিনা বিজেপিকে ঠেকানোর জন্য নো ভোট টু বিজেপি এবং এই কথাগুলো বলেছেন, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক নির্মাণ করতে হবে। তাদেরকে ব্যঙ্গ করা, বিদ্রুপ করাটা আমি সমর্থন করি না। সেই জায়গা থেকে অনির্বাণদা একটা কথা বলি, আজকে 11 মাস, 11.5 মাস বাকি আছে পরের ভোটের। বলছি যে দেখুন, লেসার ইভিল তো আলটিমেটলি ইভিল, তাই না? তো আমরা লেসার ইভিল বলে ভোট না দিই, এবার গ্রেটার গুডের জন্য একবার ভোট দিই। এবং সেখানে বামপন্থীরা আমরা কতগুলো কাজ আমরা করতে চাই, আমাদের কতগুলো পজিটিভ স্লোগানকে সামনে রেখে আমরা লড়াই করতে চাই। আমরা চাই যে সমকাজে সমবেতনের আইন পাশ হোক পশ্চিমবাংলার বিধানসভায়, পার্মানেন্ট চাকরি হোক, কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে পার্মানেন্ট করা হোক, কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে। আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকজন এমএলএর ল্যাট ফান্ডের 1/3 টাকা মহিলাদের জন্য বিভিন্ন প্রজেক্টে অ্যালোটেড হোক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মহিলাদের। আমরা চাই পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা মানুষকে দেওয়া হোক। যারা 100 দিনের কাজে চুরি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে অ্যাকশন টেকেন রিপোর্ট কেন্দ্রে জমা দিয়ে 100 দিনের কাজের টাকা নিয়ে আসা হোক, এবং সেই টাকা যে কাজ করেছেন তিনি পান। এবং এরপর থেকে বাংলায় এবং একই রকমভাবে আবাস যোজনা, অবশ্যই থ্যাংক ইউ এটা যুক্ত করার জন্য। এবং এরপর থেকে বাংলায় 100 দিনের কাজটা 200 দিন হোক। 100 দিনের কাজ কেন্দ্রের সরকার দেবে, রাজ্যের সরকার 100 দিনের কাজ দেবে, এবং কাজ করার 45 দিনের মধ্যে টাকাটা মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কোনো নেতাকে তেল দিতে হবে না, কারোর কাছে নিজের ব্যাংকের পাসবই, চেক বই জমা রেখে আসতে হবে না, তারা পেয়ে যাবেন। আমরা চাই যে প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট স্কুলের শিক্ষা এবং চিকিৎসার খরচার ওপর একটা আপার সিলিং লাগানো হোক সরকারের পক্ষ থেকে। এই নিয়ম আমরা করতে চাই। আমি যদি একটু ব্যাখ্যা করো। এইটা হচ্ছে এরকম অনির্বাণদা, দেখো, প্রাইভেট নার্সিংহোম কখনো বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবে না। কি প্রাইভেট স্কুল বিনা পয়সায় তোমার আমার বাড়ির বাচ্চাকে পড়াবে না? তাহলে তারা প্রাইভেট হতো না, কিছু করার নেই। কিন্তু তা বলে তারা একেবারে মানে দাঁড়িপাল্লায় মেপে মেপে টাকা নেবে, গলা টিপে পয়সা নেবে, এটাও চলতে পারে না। কেন? সেটা কিন্তু একটা পাবলিক সার্ভিস, সেখানে একটা ওয়েলফেয়ার পারপাস যুক্ত রয়েছে। এই বিভিন্ন প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল তুমি দেখবে, এরা 1 টাকায় জমি পায় সরকারের থেকে, পেয়েছে। হ্যাঁ, এরা বিভিন্ন সময় বিভিন্ন ট্যাক্সে ছাড় পায়। কেন? তখন এরা বলে যে আমরা সামাজিক কাজ করছি। আর তোমার স্কুলের মাইনে আর টিউশন ফি আর হাসপাতালের বিল দেখলে তুমি দেখবে যে মানে 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 এইভাবে বলছি, মানে চোলাই মদের ভাটি চালায় যারা, তারা বোধহয় এত পয়সা গোনে না যারা এরা পয়সা গোনে। মানে সারা জীবন একজন মানুষ যে টাকা জমাবেন, শেষ বয়সে 12 দিন 14 দিন একটা প্রাইভেট নার্সিংহোমের আইসিইউতে ভর্তি থাকলে সে টাকা দিয়ে চলে আসতে হবে তার ছেলে মেয়েকে। মৃতদেহ রেখে এক্সটর্শন হচ্ছে সেটা। সেরকম প্রাইভেট স্কুল, বাবা মার জীবনের সমস্ত শখ আহ্লাদ সব কিছু জলাঞ্জলি দিয়ে দিতে হবে ছেলে মেয়েকে সেখানে পড়াতে। এইখানে সরকারকে একটা আপার সিলিং করে দিতে হবে, যে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী, পরিকাঠামো অনুযায়ী তুমি ম্যাক্সিমাম কত টাকা নিতে পারো একটা বেডের জন্য, আইসিইউর জন্য। এবার সেখানেও ভ্যারি করবে। ধরো একটা মানে ছোটোখাটো একটা নার্সিংহোম, তার যা বেড ভাড়া হবে নিশ্চয়ই একটু বড় কর্পোরেট সেটআপে আর একটু বেশি বেড ভাড়া হবে, সেখানে ইয়ে হয়ে। কিন্তু একটা আপার সিলিং, তুমি এর বেশি নিতে পারবে না। স্কুলের ক্ষেত্রেও তাই। না হলে না, যেভাবে শিক্ষাকে নিয়ে এবং স্বাস্থ্যকে নিয়ে বেসরকারি ক্ষেত্রে ব্যবসা হচ্ছে, একদিকে সরকারি স্কুল ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা, ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক, ছাঁটাই হওয়া শিক্ষক, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকার থেকে লিস্ট বার করছে যে আমাদের 8,500 স্কুল রাজ্যে বন্ধ হবে।
সরকারি হাসপাতালে তুমি বেড পাবে না, কোন তৃণমূলের নেতা চুরি করে শুয়ে আছে আইসিইউতে, তার জন্য সুট বুক করা রয়েছে। একদিকে সরকারি হাসপাতাল, সরকারি স্কুল উঠে যাচ্ছে, আর সেই জায়গায় মানে একেবারে নিজের কিডনি বিক্রি করে মানুষের চিকিৎসা করানো আর ছেলেমেয়েকে পড়াশোনা করানোর এই যে জাতাকলে মানুষ পড়ে গেছে, বিশেষ করে মধ্যবিত্ত, একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো পড়ে গেছে, এখান থেকে মুক্তি দিতে হবে। এবার এইটা অনির্বাণদা বলছে এটা আমরা বামপন্থীরা করতে পারি, এটা কিন্তু দক্ষিণপন্থী দলগুলো করতে পারবে না, কারণ এই প্রাইভেট মালিকের মুনাফায় হাত দেওয়ার ক্ষমতা ওদের নেই, কারণ এদের কাছ থেকেই কিন্তু টাকা পেয়ে এই ইলেকট্রাল বন্ডের পয়সাকে দলগুলো চলে। আমরা কিন্তু এই প্রাইভেট মালিকগুলো 2 পয়সার খাইও না, তাই আমাদের কোনো দায়ও নেই এদের এই মুনাফাক্ষরিকে তোল্লাই দিয়ে চলার। সুতরাং এই আইনটা আমরা আনতে চাই পশ্চিমবাংলায়। সুতরাং এই ধরনের কাজগুলো করার জন্য আমরা চাই যে বাংলায় 650 টাকা করে মিনিমাম ওয়েজ বেঁধে দেওয়া, তার কম, তার বেশি দিতে পারে কিন্তু তার কম কেউ দিতে পারবে না, ডেলি ওয়েজ 650 টাকা। এইগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আমরা মানুষের সমর্থন চাইছি। আর একটা কাজ আমরা করতে চাই অনির্বাণদা, তা হলো বিজেপি আরএসএসের বিরুদ্ধে আমরা একটা সামাজিক শক্তি হিসেবে বামপন্থীদেরকে আবার প্রতিষ্ঠা করতে চাই। দেখো, বিজেপি আরএসএসের ওরা অযোধ্যায় মন্দির বানাচ্ছে, তার পাল্টা লড়াই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা নয়, ইমাম ভাতা দেওয়াও নয়। আরএসএস বিজেপির রাজনীতির পাল্টা যে বামপন্থী সেকুলার ডেমোক্রেটিক ন্যারেটিভ, সেইটা আমরা সামাজিক ক্ষেত্রে শক্তিশালী করতে চাই, এবং তার জন্য সিপিএমের বাইরে, এমনকি বামফ্রন্টের বাইরেও আরও বহু মানুষকে আমাদের চাই। বামপন্থী কিছুদিন আগে মৌলালী যুব কেন্দ্রে একটা কনভেনশন হলো, সেখানে কানাইয়া ছিলেন, সেলিমদা ছিল, কানাইয়া এসছিল, দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন, নওশাদ ছিল। সুতরাং, এবং আমি বলছি এরা তাও তো পলিটিক্যাল পার্টির লিডার এক একজন, আমি বলছি তার বাইরেও ইন্ডিভিজুয়াল লেফট, ইন্ডিভিজুয়াল ডেমোক্রেটিক মানুষ, এই লড়াইটা কীরকম অনির্বাণ আমি তোমায় বলছি। পশ্চিমবাংলায় যে আরএসএস দানা বাঁধতে পারতো না, দাঁত ফোটাতে পারেনি 2011 পর্যন্ত, তার কারণ খালি এইটা নয় যে রাইটার্স বিল্ডিং একটা বামফ্রন্ট সরকার রয়েছে, সেটা একটা কারণ তো বটেই। আর একটা কারণ হচ্ছে পশ্চিমবাংলার সেই মানুষটা মনে করো যিনি হয়তো বামফ্রন্ট বিরোধী, হয়তো আমাদেরকে ভোট দেন না, ক্রিটিক্যাল কেমন, কিন্তু তিনি একটা লিটল ম্যাগাজিনে ধর্মনিরপেক্ষতার উপর একটা কবিতা লেখেন। কি মনে করো কোনো একটা কলেজে পড়া কতগুলো ছেলে মেয়ে, তারা হয়তো রাজনীতি করে না, কিন্তু তারা কলেজের সোশ্যালে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটা করে, কি কেউ সুকান্ত ভট্টাচার্যের কবিতা পাঠ করে, কেউ হয়তো সলিল চৌধুরীর গান করে, দেশদ্রোহী শুনতে হয়নি। এবং আমি বলছি এই যে কালচারাল সোশ্যাল লেফট, ইটস নট অনলি অ্যাবাউট পলিটিক্যাল লেফট, দিস সোশ্যাল লেফট, সোশ্যাল ডেমোক্রেটিক ফোর্স, তাদের জোরে কিন্তু এই যে কালচারাল সোশ্যাল রেজিস্ট্যান্স ছিল, সেইটা কিন্তু বিজেপিকে আরএসএসকে দূরে রেখেছিল। আজকের বাংলার অবস্থাটা কি অনির্বাণদা, ওরা স্লোগান দিল যে লাল হাটাও বাংলা বাঁচাও, লাল তো হটলো, পঞ্চায়েতে আমি লড়তে দেবো না, পুরসভা দখল করব, বাম শূন্য, সব হলো, করে কি হলো, পাড়ার ক্লাব দখল, স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, স্কুলের কমিটি দখল, কলেজের স্টুডেন্টস ইউনিয়ন দখল, অ্যালামনাই অ্যাসোসিয়েশন দখল। এবার কি হচ্ছে, যে কলেজের সোশ্যালে আগে হয়তো মনে করো ধরো একটা প্রগতিশীল সিনেমা দেখানো হতো, কি মনে করো একটা থিয়েটার, আমি বলছি হয়তো বামপন্থীদের প্রতি ক্রিটিক্যাল, হয়তো কৌশিক সেন নাটক হতো, সুমন মুখোপাধ্যায়ের নাটক হতো, হয়তো ব্রাত্য বসুর নাটক হতো, সেই কলেজের সোশ্যালে এখন হানি সিংয়ের গান হয়। এবার কি হচ্ছে, তুমি সিপিএমকে আটকাচ্ছ, তুমি ফরওয়ার্ড ব্লককে আটকাচ্ছ, তুমি আরএসপিকে আটকাচ্ছ, তুমি নকশালপন্থীদেরকে আটকাচ্ছ, কিন্তু তুমি এই সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কি এমএল, তার পাল্টা একটা পলিটিক্সও দিতে পারছো না বিজেপিকে আটকানোর জন্য। সংস্কৃতির অবক্ষয়, মানে তুমি একটা খোলা ময়দান ছেড়ে দিচ্ছ বিজেপিকে। আগে ধরো একটা গ্রামের একটা নাটক, একটা গ্রামের অনুষ্ঠানে ধরো যেখানে ল্যাবরেটরি নাটকটা হতো, কি হয়তো ধরো সলিল চৌধুরীর একটা গান হতো, কি ইভেন আমি বলছি নচিকেতার গান হতো, হয়তো কবির সুমনের গান হতো, যে গানের মধ্যে একটা প্রগতিশীলতা রয়েছে। আজকে সেই নচিকেতাকে, সেখানে নচিকেতা যতই তৃণমূলের মিটিং মিছিলে যান, কিন্তু সামাজিক মঞ্চ থেকে, সাংস্কৃতিক মঞ্চ থেকে কিন্তু নচিকেতারা 2011 পরে হারিয়ে গেছে, পপুলার কালচার থেকে কিন্তু নচিকেতা, কবির সুমনরা হারিয়ে গেছে। যতই মমতা ব্যানার্জিকে গিয়ে তেল দিন আর বাংলার মা জগদম্বা সব করে হাততালি পান 21শে জুলাই, ওই 21শে জুলাই বাদ দিয়ে কিন্তু বাকি সারা বছর বাংলার যে পপুলার কালচারাল স্পেস থেকে কিন্তু এরা হারিয়ে গেছে। কিন্তু এদেরও কিন্তু থাকাটা জরুরি ছিল। আমি বলছি যতই বামফ্রন্ট বিরোধী হোক না কেন, নচিকেতা বা কবির সুমনের গানের কিন্তু বেঁচে থাকার দরকার ছিল, কিন্তু সেই স্পেসটাও আজকে হারিয়ে গেছে। আমরা চাই যে নতুন করে বামপন্থীদের শক্তিশালী হওয়ার, রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার মাধ্যমে যেন সামাজিক ক্ষেত্রে এই সমস্ত বামপন্থী গণতান্ত্রিক মানুষ, আমাদের বিরোধী যে বামপন্থী গণতান্ত্রিক মানুষ, তারাও যেন এই সামাজিক স্পেসগুলোতে তারা আবার দায়িত্ব নিতে পারেন। আপনারা লিটল ম্যাগাজিন করুন, আপনারা পাড়ায় পাড়ায় নাটকের দল তৈরি করুন, আপনারা গ্রুপ থিয়েটার করুন, আপনারা এলাকায় এলাকায় ফিল্ম ফেস্টিভ্যাল করুন, বাংলা ব্যান্ড করুন,
সিপিএমকে গালাগাল দিন, আমাদের বিরুদ্ধে বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মনিরপেক্ষতার পক্ষে বলুন, প্রগতিশীলতার পক্ষে বলুন। আপনি তেভাগা আন্দোলনকে নিয়ে একটা থিয়েটার করুন। হ্যাঁ, আপনি এই যে সাংস্কৃতিক যে প্রগতিশীলতা, সেটাকে রিভাইভ করতে হবে বাংলায়। যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হই, তাহলে ওই কাজটা আমরা আরও বেশি করে করতে, আমরা চেষ্টা করছি, কিন্তু আরও বেশি করে করতে পারবো। এই পজিটিভ লক্ষ্যগুলো নিয়ে আমরা লড়তে চাই। যদি আপনারা মনে করেন যে আমাদের এই লড়াইটা ন্যায্য, তাহলে আমাদের বাইরেও যারা আসেন আমাদেরকে সমর্থন তারা করুন। এবং আমি একটা লাস্ট কথা বলছি এই প্রসঙ্গে নির্মাণদা, সেটা হচ্ছে তৃণমূলের এরকম বহু মানুষ আছেন যারা কিনা 2011-এর আগে তৃণমূলকে সমর্থন করতেন। হয়তো 98-99 সালে যখন কেউ তৃণমূল করে না, তখন তারা তৃণমূল করেন। এই মানুষগুলোর কিন্তু একটা ব্যাপার আছে, এদের সাথে হয়তো তারা আজকে মেজরলি তারা ব্রাত্য, কারণ যেহেতু ব্রাত্যরা এসে গেছে, তাই ব্রাত্য আসার ফলে এরা ব্রাত্য। এবং যেটা ঘটনা অনির্বাণদা, আজকে আমাদেরকে একটা জিনিস আমাদেরকেও নতমস্তকে মানতে হবে, স্বীকার করতে হবে, এই মানুষগুলো কিন্তু, আর যাই হোক, এরা ক্ষমতার সঙ্গে থাকতে চাওয়া ধান্দাবাজ নয়। তা যদি হতেন, তাহলে ভরা বামফ্রন্ট সরকারের বাজারে এরা তৃণমূল করতেন না। এদের সাথে আমাদের হয়তো 5টা বিষয়ে মত মেলে না, কিন্তু ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অবস্থান নেওয়ার যে ধক, তা কিন্তু এদের মধ্যে আছে। সুতরাং এই মানুষগুলোর কাছেও আমরা অ্যাপিল করছি, আমরা মানে হাত জোর করে নতমস্তকে যেতে চাই যে আপনাদেরও এই মেরুদণ্ডটা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে, আমাদের সাহস দিচ্ছে। আপনার কাছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা হতে পারে, হয়তো কোনো সময় আপনি ভেবেছিলেন, কিন্তু আমাদের কাছে আপনার মেরুদণ্ডটা অনুপ্রেরণা। আমাদের কাছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা নয়, কিন্তু আপনি যে বামফ্রন্ট সরকারের সময়ও বিরোধী রাজনীতি করেছেন, এইটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা। এই মানুষগুলো কিন্তু চোর নয়, কারণ তখন তো তৃণমূল করলে চুরি করার বিরাট সুযোগ ছিল না। সুতরাং এদের হয়তো আর 5টা পলিটিক্যাল প্রশ্নে আমাদের সঙ্গে ডিফারেন্স রয়েছে, কিন্তু তাদের এই যে মেরুদণ্ড, এই যে তাদের একটা নৈতিকতা, তাদের যে একটা হচ্ছে ক্ষমতার বিরুদ্ধে থাকার একটা দম, এইটাও আমাদের সাহস যোগে। এই মানুষগুলোকেও আমরা চাই, যদি আপনারা মনে করেন যে আজকে আমাদের একটা সুযোগ প্রাপ্য, আপনারা আমাদের পাশে থাকুন। মানে সত্যি কথা বলতে এটা শুধু পজিটিভ বিষয় নয়, মানে প্রস্তাবগুলো, এটা একটা অল্টারনেটিভও বটে। কারণ শুধু সরকারের সমালোচনা করে যাওয়ার কোনো অর্থ হয় না। পাশাপাশি এই ধরনের বিষয়গুলো আমিও দর্শকদের বলবো, যারা এই প্রস্তাবগুলো শুনলেন, আরও বেশি বেশি করে বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আপনারাও শতরূপের বক্তব্যটাকে একটু ছড়িয়ে দিন।